ওয়েলকাম গাইস, আমি জায়েদ আহমেদ আকাশ চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আসলে ভিডিওটার থাম্বনেল দেখে আমি একটু অবাক যে দেবদাকে বলছে যে পোল্টিবাজ দেব, মানে মেগাস্টার পোল্টিবাজ। যাই হোক, আ ভিডিওটা আগে দেখি তারপরে আমরা কথা বলব, যেহেতু আ বর্তমানে দেবদার লাইফে কি চলতেছে এটা নিয়ে এই ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরা হইছে। কারণ যে চ্যানেল থেকে ছাড়া হইছে, এবার বলবে কৌশিক। চ্যানেলটা খুবই স্বনামধন্য একটা চ্যানেল। যাই হোক, আগে আমরা দেখি তারপরে আমরা কথা বলব দেবদাকে নিয়ে। আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। এই কথাটা 2024 সালে ছিল। তখনই বোঝা যাচ্ছিল যে দেবের ভিতরে ভিতরে তখন কিছু একটা চলছিল। সেই দেবকে আজকের দিনে এসে সবাই বলছে পাল্টিবাজ। অনেককে দেখছি তারা পাল্টি খেয়ে গেছেন যে আমরা এবারে ত্যাগ করলাম রাজনীতি, আমরা আর করবো না। পাল্টিবাজি দেবেরও, মানে দেবও কি পাল্টি মারলেন? আমার মতো পাল্টিবাজ নয়, ও চটি চাটা হতে পারে। মনে আছে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা? সেই জন্যই তো দেব বেশি অপমানিত হয়। দিদি নিজেও এসছেন, দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। দেখো ভাই, দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, আবার ওখানকার লোকেরা ভোট দেয় ওখানে। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। এটাই। দীপক অধিকারী ওরফে দেব যে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি মেলেছিল 2005 সালে অগ্নি শপথ মুভির মাধ্যমে, যেই মুভিটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে গেছিল। কিন্তু তার 2 বছর পর 2007 সালে আই লাভ ইউ মুভি আসে, যেটা পুরোপুরিভাবে ব্লকবাস্টার হয়। কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 6.45 কোটি টাকা কালেকশন করে। তারপরে তার যত মুভি ধরে নাও না, যেমন ধরো প্রেমের কাহিনী, যেটা 2008 সালে এসেছিল 2.5 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 4 কোটি টাকা কালেকশন করে হিট হয়। সংসার সুখী হয় রমণীর গুণে। তারপরে তার মন মানে না মুভি বলো, চ্যালেঞ্জ বলো, পরাণ যায় জলিয়ারে বলো, দুজনে বলো, সমস্ত মুভি কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। মানে বেসিক্যালি 2009 থেকে 2013 সালটা ছিল এই দেবেরই সাল। টলিউডের বক্স অফিসে তখন একটাই নাম রাজত্ব করত, সেটা হলো এই দেব। চ্যালেঞ্জ, পাগলু, খোকাবাবু, তার একটা ইশারাতেই পাগল হতো গোটা বাংলার যুব সমাজ। তিনি ছিলেন টলিউডের আনডিসপিউটেড কিং। কিন্তু তারপর সাল আসে 2014, এমন একটা সিদ্ধান্ত নেয় যা চিরকালের জন্য বদলে দেয় এই মেগাস্টারের জীবন। সেটা হলো ওই রাজনীতি। সালটা ছিল 2014 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে ঘাটাল থেকে প্রার্থী হলেন দেব। দেবের ফ্যানেরা দ্বিধায় পড়ল, তার প্রিয় পাগলু এখন নেতাজির বেশে রাজনীতিতে আসার পর দেবের কেরিয়ারে প্রথম বড় ধাক্কা আসে। সে ওই মাস হিরো থেকে এখন একটা যুব নেতা, এটাই অনেকে প্রথমে মেনে নিতে পারছিল না। রাজনীতিতে ঢোকার কারণে বাংলার একটা বড় অংশের দর্শক, যারা অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তারা দেবের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়। তার উচ্চারণ, তার কথা বলার ধরন, যেগুলো আগের দর্শকের কাছে কিউট লাগতো, রাজনীতির মঞ্চে সেগুলো হয়ে দাঁড়ায় হাসির খোরাক। দেব বুঝতে পারছিলেন রাজনীতি তার স্ট্যাডিয়ামের ওপর একটা বড় সড়ো কালো ছায়া ফেলছে। রাজনীতির ময়দানের বাইরে টলিউডের ভেতর থেকে শুরু হয় আরেক নোংরা পলিটিক্স। দেবের উত্থানের পিছনে দেশের অন্যতম বড় প্রোডাকশন এসবিএফ এর অনেক বড় হাত ছিল। কিন্তু একটা সময়ের পর দেব বুঝতে পারেন তিনি শুধু একমাত্র প্রোডাক্ট হয়ে থেকে গেছেন। যখন দেব নিজের প্রোডাকশন হাউস খুললেন, তখন শুরু হলো আসল যুদ্ধ। ইন্ডাস্ট্রির ভেতরে সিন্ডিকেট, ফেডারেশনের দাদাগিরি এবং শো টাইম নিয়ে রাজনীতি দেবকে কোণঠাসা করার চেষ্টা করে। অনেক সময় তার নিজের দলের নেতারাই বা ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিরা তার সিনেমা রিলিজের সময় বাধা সৃষ্টি করেন। কাবির, পাসওয়ার্ড, ককপিটের মতো সিনেমাগুলি বক্স অফিসে সেই পুরনো ম্যাজিক আনতে পারল না। অনেকেই তখন রায় দিয়েছিল দেবের কেরিয়ার শেষ। পলিটিক্স আর প্রযোজনা একসাথে সামলাতে গিয়ে দেব নিজের অভিনয় জীবনকে ধ্বংস করে দিয়েছেন। সে নিজেও তার কেরিয়ারটা বুঝতে পেরেছিল। এই জন্যই তো সে কুনাল বোস, যে আই এম বোস নামে ইউটিউব চ্যানেল আছে, তার কাছে একটা ইন্টারভিউর জন্য গেছিল এবং সেই সময় অফ ক্যামেরায় সে অনেক কথাই বলেছিল, যার মধ্যে সে বলেছিল তিনি যে 2024 সালে দল পদত্যাগ করতে চেয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আর কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে না পারায় রাজনীতি থেকে সরে যেতে চাইছিলেন। আমি যখন প্রথম জয়েন করি তৃণমূলে, তুমি জানো আমার সাথে কি হয়েছিল? আমাকে জোর জবরদস্তি তৃণমূলে জয়েন করানো হয়েছিল। আচ্ছা, আমি কতবার না বলেছি। সেখানে তিনি ফিরহাদ হাকিমের নাম বলেছেন, অরূপ বিশ্বাসের নাম উঠেছে,
এবং তিনি বলছেন যে আমাকে বারবার Politics এর বিভিন্ন মধ্যে politics। তৃণমূলের নেতাদের দিয়ে ফোন করানো হয়েছে। তিনি দাবি করেছেন তাকে ভুল বুঝিয়ে পুনরায় রাজনীতিতে আনা হয়েছিল। অনেকে দেবকে পাল্টিবাজ বলে অভিযুক্ত করলেও দেব শুরু থেকেই এই পরিস্থিতির লড়াই করছিলেন। তার দাবি, দেব সহজ সরল মানুষ এবং পরিস্থিতির চাপে পড়ে তিনি অনেক কিছু বলতে পারেনি, কিন্তু যখন রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে তখন তিনি খোলাখুলি কথা বলার সাহস দেখাচ্ছেন। দেব একজন শিল্পী, তার রাজনীতিতে কোনো আগ্রহ নেই। এবার আসি এই কন্ট্রোভার্সির মূল জিনিসটা, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান। এই নিয়ে দেবের রাজনীতি ছাড়ার প্রথম এবং সবচেয়ে বড় কারণ ছিল এই ঘাটালের পলিটিক্স। 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন দেব রাজনীতিতে আসেন, তিনি ছিলেন রাজনীতির ময়দানে একদম নতুন, কিন্তু তিনি কাজ করতে চেয়েছিলেন। সমস্যা শুরু হয় দলের ভিতর থেকেই। ঘাটালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোনো গোপন বিষয় নয়। ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলাইয়ের সাথে দেবের সম্পর্ক একেবারে তালানিতে গিয়ে ঠেকেছিল। দেব বারবার চাইতেন ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে, এলাকার মানুষের জন্য কাজ করতে, কিন্তু স্থানীয় নেতাদের নিজস্ব স্বার্থ, কাটমানি বিতর্ক এবং গ্রাউন্ড লেভেলের দুর্নীতি দেবকে হতাশ করেছিল। একজন সুপারস্টার হয়েও নিজের লোকসভা কেন্দ্রে তিনি যেন হয়ে পড়েছিলেন বহিরাগত। এমন খবর শোনা যায় স্থানীয় নেতারা দেবকে এড়িয়ে চলতেন। একজন সৎ মানসিকতার মানুষের কাছে এর চেয়ে বড় অপমানের কি হতে পারে। দেব বুঝতে পেরেছিলেন এই নোংরা সিস্টেমের ভেতর থেকে তিনি নিজের মতো করে কাজ করতে পারছেন না। দ্বিতীয় পয়েন্টটা হলো তার ক্লিন ইমেজ। রাজনীতিতে তার কোনো শত্রু নেই। 2021-এর বিধানসভা নির্বাচনে যখন মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করছেন, তখন দেব কিন্তু মিঠুন দাকে নিয়ে একটা পর্যন্ত খারাপ কথা বলেননি। তিনি বারবার বলেছেন, মিঠুন দা আমার বাবার মতো। বর্তমান রাজনীতি মানেই হলো খিস্তি খামার, ব্যক্তিগত আক্রমণ আর চরিত্র হনন। দেব এই সংস্কৃতির ঘোর বিরোধী। তিনি সংসদে দাঁড়িয়েও শালীনতা বজায় রেখে কথা বলেছেন, কিন্তু তার চারপাশে রাজনৈতিক পরিবেশটা ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছিল। দেবের মতো একজন সংবেদনশীল মানুষ, যিনি ভালোবাসার বার্তা দিতে পছন্দ করেন, তার কাছে এই প্রতিদিনের রাজনৈতিক কাদা ছোড়াছড়ি অসহ্য হয়ে উঠেছিল। তিনি বারবার নিজের ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করেছিলেন যে এই রাজনীতি তার জন্য নয়। দেব শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের কর্ণধার। বাংলা সিনেমাকে কিভাবে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া যায় সেটাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। প্রজাপতি, বাঘা যতীন প্রধানের মতো মেগা বাজেটের মুভি বানাচ্ছিলেন তখন। একজন সাংসদ হিসেবে এলাকার কাজ সামলে দলের হয়ে প্রচার করে সিনেমার জন্য সময় বের করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। রাজনীতির প্রচুর সময় এবং এনার্জি শুষে নেয়। দেব চেয়েছিলেন নিজের প্রথম ভালোবাসা অর্থাৎ সিনেমাতে পুরোপুরি ভাবে ফিরে যেতে। তিনি চেয়েছিলেন রাজনীতির এই দড়ি টানাটানি থেকে বেরিয়ে এসে একজন স্বাধীন প্রযোজক ও অভিনেতা হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিকে আরো অনেক দূরে নিয়ে যেতে। এবং তারপরে তার আরেকটা চাপ আসে, ইডির চাপ, সেন্ট্রাল এজেন্সির চাপ। গরু পাচার কাণ্ডে এনামুল হকের সাথে জড়িয়ে দেবকে সিবিআই এবং ইডির দপ্তরে হাজিরা দিতে হয়েছিল। যদিও দেব বারবার প্রমাণ করেছিলেন যে তিনি নির্দোষ এবং তদন্তকারীদের সমস্ত রকম সাহায্য করেছেন, কিন্তু ভাবুন তো একজন মেগাস্টারের মানসিক অবস্থাটা, যার কোনো দাগ নেই, যার নামে কোনোদিন কোনো স্ক্যান্ডেল ছিল না, তাকে ঘন্টার পর ঘন্টা সেন্ট্রাল এজেন্সির জেরার মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার কারণে। এই ঘটনাগুলো দেবের পরিবারকে এবং দেবের মানসিক অবস্থাকে বিধ্বস্ত করে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন রাজনীতিতে থাকলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কালিমার ছিটে গায়ে লাগতেই পারে। এই সম্মানহানির ভয় তাকে রাজনীতি থেকে দূরে সরতে সবচেয়ে বেশি বাধ্য করেছিল। সবুজ শিবিরের নেতারাও বুঝেছিলেন যে দেবকে হারানো মানে শুধু একজন সাংসদকে হারানো নয়, বাংলার যুব সমাজের একটা বড় অংশের বিশ্বাস হারানো। দেব যখন মনস্থির করেই ফেলেছিলেন যে তিনি আর দাঁড়াবেন না, তখন আসরে নামেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি। তারা পরপর অনেকগুলো বৈঠক করে। শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে আশ্বাস দিয়েছিলেন যে ঘাটালের গোষ্ঠীদ্বন্দ্ব তিনি কড়া হাতে দমন করবেন। শুধু তাই নয়, দেবের সবচেয়ে বড় স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান এর দায়িত্ব রাজ্য সরকার নিজেই কাঁধে তুলে দিয়েছিলেন। দিদির প্রতি শ্রদ্ধা, অভিষেকের সাথে বন্ধুত্ব এবং ঘাটালের মানুষের প্রতি দায়িত্ব, এই তিন কারণেই শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন দেব। তিনি রাজনীতিতে থেকে যান এবং 2024 বিপুল ভোটে জয়লাভ করেন। এইসব তো চলছিল, তারপরে ওই কুণাল বোসের ইন্টারভিউর দ্বারা বোঝা গেল যে দেব এইসব কিন্তু সব চাপে তাকে হুমকি দিয়ে করানো হচ্ছিল। তার একদমই মন চাইছিল না এই রাজনীতিতে থাকার, কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল এই রাজনীতিতে থাকার জন্য। কিন্তু সবশেষে বলবো, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। যারা ভেবেছিলেন রাজনীতি দেবের কেরিয়ার শেষ করে দিয়েছে, তারা ভুল ভেবেছিলেন। দেব যে আসলে একটা লড়াকু যোদ্ধা, তারা সেটা জানে না। দেব বুঝতে পেরে গেছিল যে 10 বছর আগে খোকাবাবুর ইমেজ দিয়ে আর বক্স অফিসে মাতানো যাবে না। রাজনীতি তাকে হয়তো অনেক কালি মাখিয়েছে, কিন্তু পাশাপাশি তাকে অনেক বেশি পরিণত করেছে। 2021 সালে দেবের স্ট্র্যাটেজি পুরো বদলে যায়। তার জন্য
জন্যই তো তিনি টনিক, প্রজাপতি, প্রধানের মতো ফ্যামিলি ড্রামা মুভি আনে। রাজনীতির সব রং মুছে ফেলে তিনি হয়ে উঠলেন বাংলার প্রতিটি ঘরের ছেলে। বক্স অফিসে তৈরি হলো নতুন ইতিহাস। এরপর খাদান, বাঘাযতীন এবং ধূমকেতু ও রঘু ডাকাত প্রমাণ করে দিল রাজনীতি তাকে হয়তো সাময়িকভাবে আটকে ছিল। টলিউডের ভেতরের পলিটিক্স হয়তো তার পথ কঠিন করেছিল, কিন্তু তাকে শেষ করতে পারেনি। এরপর সেই সব মুভিরই সিকুয়াল আসতে চলেছে, যেমন ধরো টনিক 2, খাদান 2, প্রধান 2 এবং তাদের মোস্ট ওয়েটেড মুভি দেশু 7, মানে মুভিটির এখনো নামটা অ্যানাউন্স হয়নি। এই দেশু 7 এবং তার খাদান 2 এইসব মুভি হয়তো পরবর্তীতে প্রমাণ করবে যে দেব আসলে কি। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেবের এই পলিটিক্যাল কেরিয়ার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে যাই হোক, পুরো ব্যাপারটাই বুঝে ফেললাম এখন। আসলে মেগাস্টার দেবদার সাথে একটা নোংরা রাজনীতি চলছে, যেটা যেটা তার সিনেমার ভেতরেও শুরু হয়ে গেছিল, যে জন্য পরবর্তী 14 সালের পরবর্তী সিনেমাগুলা তার ফ্লপ হয়ে গেছে। ফ্লপ করানো হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। কারণ তাছাড়া এত সুপারহিট মুভি দেওয়ার পর, পলিটিক্সে আসার পর থেকে কেন তার পতন শুরু হয়ে গেল? কারণ সিনেমার মধ্যে পলিটিক্স শুরু হয়ে গেছে। যাই হোক, তারপরও সে যে এত সুন্দরভাবে স্ট্রংলি নিজেকে নিয়ে নিজের একটা প্রোডাকশন হাউস নিয়ে এত সুন্দর সুন্দর মুভি উপহার দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। কারণ ওনার জায়গায় অন্য কোনো হিরো হলে পরে হয়তো বা এটা কখনোই হ্যান্ডেল করা সম্ভব না। কারণ একদিকে রাজনীতি, তারপরে রাজনীতির সময় দিয়ে আবার শুটিংয়ের সময় বের করা, এটা অনেক বড় একটা ব্যাপার। অন্য নায়ক তো পসিবল না। যারা রাজনীতি করছে তারা তো অন্য সময় মুভিও পায় নাই। যেমন হিরোইনের ক্ষেত্রেও দেখছি আমরা, যখন ও রাজনীতি ঢুকছে তখন থেকে তার কোনো মুভি নাই। হ্যাঁ, আমার তো মনে হয় যে এদিকে পায় নাই জন্য ওদিকে শুরু করছে, কিন্তু দেবের ক্ষেত্রে তা না। দেব ওটা পাইছে জন্য এটা অফার পাইছে, মানে এখানে ব্যবহার করা হয়েছে দেবদাকে। এটাই সিম্পল কথাই বলতে গেলে পরে, দেবদার সুন্দর একটা ক্যারিয়ার, সুন্দর একটা ইমেজকে নোংরাভাবে রাজনীতি দিয়ে নষ্ট করছে। মানে নিজেদের মেগাস্টারকে তারা নিজেরাই মানে মেরে ফেলছে আর কি, এই ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন দেবদার উচিত রাজনীতি থেকে বের হয়ে সিনেমায় মনোযোগ দেওয়া। ভালো ভালো সিনেমা, যেহেতু নেক্সট পাইপলাইনে আসছে অনেক সুন্দর সুন্দর সিনেমা, এগুলা নিয়ে চলে আসা। আর আমরা যারা দেবদার ফ্যান আছি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে দেবদাকে অনেক বেশি পছন্দ করি, তো দেবদার জন্য এটাই বলবো যে আপনি ভালো ভালো সিনেমা উপহার দেন, ইনশাল্লাহ সব কিছু ঘুরে যাবে। যেমন একটা খারাপ সময় পার করছেন, এখন অনেক ভালো একটা সময় আসবে। এটাই, কারণ খারাপের পরেই ভালো কিছু হয়, এটাই আশাবাদী। যাই হোক, আর ভিডিওটি অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই এর মধ্যে আছে। মানে রাজনীতি ক্যারিয়ার থেকে শুরু করে ফিল্মি ক্যারিয়ার সব কিছু এর মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরছে। খুব ভালো লাগছে ভিডিওটি আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এটা জানাবেন। আর দেবদাকে যারা পোল্টিবাজ বলতেছেন, তারা আমার এই ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে তাকে ফাঁসানোর জন্য যা যা করার দরকার তাই করানো হয়েছে। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।